প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে। দেশ নির্বাচনবিহীন অবস্থার মধ্যে আছে। নির্বাচন কমিশনকে এই ব্যাপারে ফুললি দায়িত্ব পালন করতে হবে। যাকে তাকে আমরা যখন তখন গ্রেফতার করব না, কিন্তু এখন তো দেখলাম গ্রেফতার শুরু হয়েছে। এই যে আপনার মাই টিভির নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে, যারা এগুলো করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো গণতান্ত্রিক আচরণ না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সংলাপে যে অতিথিরা আসেন তাদের কাছ থেকে জানতে চাই আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর। কোন পথে যাচ্ছে দেশ, আগামী নির্বাচনের খবর কি, সংস্কার কতটুকু হলো, জুলাই সনদেরও বা কি অবস্থা, পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে তারই বা অবস্থা কি, সবকিছু মিলে গণতান্ত্রিক পথে বাংলাদেশ যেতে আর কতটা সময় বাকি, এসব বিষয়ে আমরা আলোচনা করব। আজকেও স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ। ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক যুবনেতা, যুবদলের সভাপতি। আলাল ভাই, স্বাগত জানাচ্ছি। বাম পাশে রয়েছেন আরো একজন পরিচিত মুখ, রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি প্রিন্স ভাই আপনাকে দিয়েই শুরু করি। যে কথা বলছিলাম শিরোনাম হচ্ছে নির্বাচনের পদ্ধতি ও জুলাই সনদ। সেখান থেকে একটু শুরু করি। কয়েকদিন থেকে একদম ইসি সীমানা নির্ধারণ নিয়ে তাদের আপত্তির বিষয়গুলো শুনছেন এবং শেষ হবে, আগামীকাল শেষ হওয়ার কথা। সবকিছু মিলে নির্বাচনের তো বলা যায় যে ক্ষণ গণনাই শুরু হলো। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী যে একটা নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে। নতুন অধ্যায়ের সূচনা হতে তো যাচ্ছে, কিন্তু 5 আগস্টের পরের যে অধ্যায় সূচনা হলো যে আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষার জায়গায় কতটা পৌঁছানোর যোগসূত্র তৈরি করতে পারলেন নতুন অধ্যায়ে যাওয়ার আগে? ধন্যবাদ আপনাকে, আলাল ভাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, এবং যারা শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। দেখেন, আমি খুব জিনিসটাকে যদি সহজ করে নেই, তাহলে গত বছর 5ই আগস্টের পর জি আমাদের কিন্তু অনেকটা সময় গেছে যে নির্বাচনের সুনির্দিষ্ট কি বলবো হিসাব নিকাশ, আমি দিন ঘন্টাও হিসাব করে শব্দটা না বলেই বললাম, সেইটা করতে। এবং এইটা নিয়ে আমি মনে করি যে অহেতুক অনেক সময় আমাদেরকে গেছে। তা যাই হোক, এখন কিন্তু আমরা মোটামুটি আমি বলবো যে একটা সময় চলে আসছে যে সম্ভাব্য নির্বাচনের পজিশন, এবং আমার বিবেচনায় বলটা আমি খুব দায়িত্ব নিয়েই যেটা বুঝি সেটা বলতে চাই যে এটা এখন নির্বাচন কমিশনের কোর্টে। নির্বাচন কমিশনকে এই ব্যাপারে ফুললি দায়িত্ব পালন করতে হবে। তারা ফুললি এম্পাওয়ার্ড। তারাই বলবে যে সরকারের কাছ থেকে তারা কি কি সহায়তা চায়। সরকার এবং অন্যরা যদি সেখানে কোনো কিছু, আমি ব্যত্যয় শব্দটা বলতে চাইছিলাম না, তবুও মুখে আসলো বলে বলি, বন্য কিছু করেন, তখন সেটা আমরা জিনিসটা দেখার দিকে যাব এবং জনগণও সেটা দেখবে। তা সুতরাং আপনি যে অধ্যায়ের কথাটা বললেন, আমি মনে করি সেই পজিটিভ অধ্যায়ের জায়গাটা নির্বাচন কমিশন করবে বলে আমার প্রত্যাশার জায়গা থাকবে। এটি গেল একটা প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এখানে আপনি সীমানা নিয়ে বলেছেন। আমি সীমানা নিয়ে দেখুন খুব অত ট্রিটবেটস প্রত্যেকটা জায়গায় দেখিনি, কিন্তু আমার সাধারণ একটা মন্তব্য করতে পারি। সেটা হচ্ছে যে সীমানা নির্ধারণের দায়িত্বতে অ্যাবসলিউট এখন পর্যন্ত নির্বাচন কমিশনের। সেটা তারা করুক, করা নিয়ে আমি আপত্তি করছি না। কিন্তু আমার দিক থেকে একটা ছোট বক্তব্য থাকবে। এটা আর একটা কথা বলে নিই, আমরা এই যে এখন ঐক্যমত্যে যে আলোচনাগুলো করলাম, তাতে হয়তো আমরা একটা আলোচনা করেছি, সেটা আগামীতে পার্লামেন্ট যদি ওকে করে তখন দেখা যাবে। সেটা হচ্ছে যখন জনশুনানি হয় তখন, অথবা অন্ততপক্ষে প্রতি 10 বছর পরে তারা এ ধরনের সীমানা নির্ধারণে যাবে। কিন্তু আমি এইবার একটা কথা, জাস্ট একটা আমার ব্যক্তিগত মন্তব্য, সেটা হচ্ছে দেখেন, অনেকদিন কিন্তু দেশ নির্বাচনবিহীন অবস্থার মধ্যে আছে। মানুষ ভোট দিতেই পারে নাই। এমনকি নির্বাচনের যে সীমানা, সেই সীমানা অনুযায়ী ভোটের ক্যাম্পেইন নানা জটিলতা কোনোটাই হয় নাই। তা এই যে 5ই আগস্টের পরে যে একটা মানুষের মেন্টাল মেকআপ যেটা আছে, সেইটাকে এই সময়ে অত বেশি উলটপালট না করে কিভাবে এই সমাধানের দিকে যাওয়া যায়, সেটাই যাওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ তাই না হলে আমাকে একটা টাইম অ্যান্ড স্পেস মনে রাখতে হয়, সেইটুকু একটু তারা করুক। কিন্তু আরেকটা প্রধান বড় দায়িত্ব আমি মনে করি, যেটা হচ্ছে দেখেন, আমরা তো নির্বাচনী পরিবেশের কথা বলছি। সেই পরিবেশ সরকার, আমরা রাজনৈতিক দল, আরো অনেকের প্রয়োজন আছে, সেটা নিয়ে আমাদের দ্বিমত নেই।
কিন্তু আমরা যেটা বলি যে আরপিওর মাধ্যমে অনেকগুলো প্রচার প্রপাগান্ডা অন্যান্য বিষয়ে তারা কাজটা করতে পারেন। জি। ইতিমধ্যে আমরা পত্রিকার মাধ্যমে জানলাম তারা কিছু বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম তার সাথে ইনভলভ করে যদি তারা করে, তাহলে দুইটা কাজ। একটা হচ্ছে যে আমরা এটার সাথে জড়িত থেকে বলতে পারলাম, আমি সব রাজনৈতিক দল এবং অন্য শ্রেণী পেশার মিন করছি। আর একটা হচ্ছে তাহলে নির্বাচনের মধ্যে ঢোকার কাজটাও হলো, যেটা এখনো পর্যন্ত কিন্তু হয়নি। জি। সুতরাং কে কি বললো, পলিটিক্যাল বক্তব্য স্বাভাবিক, সেটা থাকবেই, সেটা থাকুক, কিন্তু নির্বাচনের কমিশনের এখন ফুললি দায়িত্ব সে যাতে এই ধরনের পুরো মানে রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তাদেরকে ইনভলভ করার মধ্যে পুরো মানুষের মধ্যে একটা নির্বাচনী আবহাওয়া তৈরির মধ্যে আনতে পারে। এবং এই কাজটা আরো জরুরি এই কারণে, কারণ রিসেন্টলি আমরা দেখছি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে অনেক মহল তারা প্রচেষ্টা গ্রহণ করছে। সুতরাং নির্বাচন কমিশনের একটা পজিটিভ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ। বাধাগ্রস্ত করছে কারা সেটি হয়তো পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে চাইবো। আলাল ভাই, প্রশাসনিক সংস্কারের কথা এর আগে অনেকবার আপনাদের শুনেছি, কমিশন কাজ শুরু করেছে, প্রিন্স ভাই একদম সুনির্দিষ্টভাবে অনেকগুলো কথা বলেছে। আমি যদি একটু জানতে চাই তা হচ্ছে যে সংস্কার কিংবা আপনারা বলছিলেন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন যে একদম গোটা প্রশাসন যন্ত্রই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অধীনে ছিল, তারা গত আমলকে সাপোর্ট করছিল, তো সেখান থেকে কতটা পরিবর্তন হয়েছে এবং যে প্রশাসন এখন আছে সেই প্রশাসন দিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে কতটা আপনারা আশাবাদী কিংবা কেন আশাবাদী হচ্ছেন? আপনাকে ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স ভাই এবং দর্শক শ্রোতা যারা, সকলকে আমার শুভেচ্ছা। এখানে আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে উত্তরটা যথাযথ বা একদম সরাসরি দেয়াটা কতটা সমীচীন হবে সেটা একটা বিবেকবোধের ব্যাপার। তবে 1.5 যুগ ধরে যে সেটআপটা তৈরি হয়েছে, তাদের মানসিকতা হঠাৎ করে পরিবর্তন হবে এমনটা পুরোপুরি ধারণা করা ঠিক নয়। আর সেখানে পরিশোধনের জন্য যে পদক্ষেপগুলো খুব দ্রুত নেওয়া দরকার ছিল সেগুলোতে একটা ঢিলেমি বর্তমান সরকারের আছে, যে কারণে প্রায় সময় কিন্তু আমরা বলি আমাদের বক্তব্যে, প্রিন্স ভাইরাও বলেন, আমরাও বলি, আরও অনেক জাতীয়তাবাদী শক্তি যারা তারা বলে কথাগুলো, যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে এবং তারা সময় সুযোগ মতোই কিন্তু সেই কাজগুলো তাদের মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারা কিছু কিছু কাজ করে এটা দেখান। একটা যে কাজটা করা এই মুহূর্তে বেশি জরুরি, মানুষের মনে একটা আস্থার ভাব নিয়ে আসা যে হ্যাঁ, নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হবে, যেখানে সাধারণ মানুষের কাছে, সাধারণ ভোটারদের কাছে প্রতিনিধিরা অ্যাকাউন্টেবল থাকবেন, অর্থাৎ রাষ্ট্র তাদের কাছে দায়বদ্ধ থাকবে, সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে। দায়বদ্ধতা ছাড়া তো মানুষ সন্তুষ্ট হবে না অন্য কোনো কিছুতেই। নির্বাচন কমিশন চেষ্টা করছেন যে হ্যাঁ ঠিক আছে, একটা ভালো নির্বাচন কিভাবে করা যায়, কিন্তু বাস্তবতা হলো আপনি মাঠ পর্যায়ে দেখেন নির্বাচনের যে মানে কি বলে শিশিরের ফোঁটাও এখন পর্যন্ত শুরু হয়নি, বৃষ্টি তো অনেক পরের ব্যাপার। কেন যেন এটার মধ্যে কোনো প্রাণের স্পন্দনই আসছে না। এর পেছনে মূল কারণটা কিন্তু ওই জায়গাটাই, ওই যে ফ্যাসিস্টের দোসররা যেখানে যেখানে বসে আছে তারা বসে বসে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন কিংবা সুযোগ পেলে 2 লাইন লিখে দিয়ে এটাকে এইভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেরকম এটা হচ্ছে কিরকম আপনাকে আমি বলি, ওই যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে ছোট ছোট কোনো গাছ বা মাঝারি সাইজের কোনো গাছের উপরে সুন্দর একটা লতা উঠে সমস্ত গাছটাকে আবরণ দিয়ে ঢেকে ফেলে, এটাকে বলা হয় স্বর্ণলতা। সাহিত্যের ভাষায় এটাকে স্বর্ণলতা বলা হয়। স্বর্ণলতা যখন এই গাছটাকে পুরোপুরি জড়িয়ে ধরে তখন এই গাছটার না কোনো ফল বিকশিত হয়, না সে কোনো কিছু তার সৌন্দর্য, নিজস্ব সৌন্দর্য থাকে, ওই বহিরাবরণের কাঠামো দিয়েই তাকে তখন চেনা যায় না। এই বহিরাবরণের কাঠামোটা, অথচ স্বর্ণলতা কেটে দেওয়া কিন্তু মাত্র 1 দিনের ব্যাপার, দিয়ে সে মূল গাছটাকে আবার নিজের চেহারায় ফেরত আনা যেত। সেই চেষ্টাটা হয়নি। সেই চেষ্টাটা হয়নি বলেই এখন পর্যন্ত অনেক কিছুই বহিরাবরণের মধ্যে রয়েছে, কিন্তু অন্তর্গত যে কাঠামো, সেই কাঠামোটাকে শক্ত করার যে পদক্ষেপ সেটা মানুষের মনে আশা জাগাতে পারেনি। সেই আশা জাগানোর জায়গায় কাদের এই দায়ভারটা দিবেন? এক্ষেত্রে কি রাজনৈতিক দল হিসেবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরও কি ভূমিকার একটু কমতি দেখতে পান? তাদের ভূমিকার কমতি নেই, তাদের ভূমিকাটা মানে কি বলে, তাদের ভূমিকাটা নানামুখী হয়ে গেছে।
যার যার নিজের হিসাবটা একটু বেশি চলে এসেছে এখানে। আর যেটা সেটা হলো যে প্রাথমিকভাবে কিন্তু সমস্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলো নিঃশর্ত সমর্থন দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এবং তার সরকারকে। তারা সেই সমর্থনের মর্যাদা কতটা রেখেছেন সেটাও কিন্তু একটা এখন এই মানে নিক্তিতে মাপার সময় চলে এসেছে। সে আস্থার জায়গাটা তারা কতটা ধরে রাখতে পেরেছেন। কিছু কিছু জিনিস করেছেন যেগুলোকে মনে হয় যেন যে না এই জিনিসটা আরো পরে করলেও হতো, এর আগে যে কাজটা করা দরকার ছিল সেই কাজটি করেননি। জেলখানার এই যে আজকে দেখলাম মিডিয়ায় বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস, কারেকশন সার্ভিস কি কি একটা নাম, কারেকশন সার্ভিস বাংলাদেশ, কারেকশন সার্ভিস সংশোধনাগার, সিএসবি আর কি, সংশোধনাগার। বর্তমান জেলখানার মধ্যেই কিন্তু সংশোধনাগার আছে, শিশু কিশোরদের জন্য কিন্তু সংশোধনাগার আছে, টঙ্গীতে আছে, ঢাকায় আরো অনেক জায়গা আছে এবং সারা দেশেই কম বেশি আছে। এইটা নতুন করে করার চেয়ে আরো তো গুরুত্বপূর্ণ কাজ ছিল গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য, সেগুলো করা হচ্ছে না কেন যেন বাহাবা নেওয়ার একটা হালকা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে। আর রাজনৈতিক দলগুলো যার যার নিজের হিসাব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তো এই কারণে ওই যে ঐক্যমত্য কমিশনে বসে যত কিছু আলোচনা করুক তারপরে আলোচনা একটা সিদ্ধান্তে পৌঁছানোর মতো সব বিষয়ে একমত হতে পারছে না। অবশ্য সব বিষয়ে একমত হওয়ার পক্ষেও আমি না, সব বিষয় যদি একমত হয় তাহলে তো বাকশাল হবে, সেটা মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে বিশেষ করে গণতন্ত্র এবং ফ্যাসিবাদের পুনর্বাসন কোনো রকম না হয় এই ব্যাপারটায় রাজনৈতিক দলের ঐক্য আনয়নে রাজনীতিবিদরা কিছুটা হলেও অসফল হয়েছেন। আমরা এই যে ভোটের কথা বলছি, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন জামায়াত ইসলামী সহ আরো কিছু দলগুলো তারা কিন্তু সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তির কথা বলছে, জুলাই সনদের বিচারের বিষয় পিয়ার পদ্ধতি বলছে সুনির্দিষ্টভাবে, এবং আইনি যে কাঠামো সেটি চাচ্ছে, এবং তারা বলছে যে নির্বাচনের আগে এটি করতেই হবে, এরকম দুটি বিষয় বলছে। তো তাহলে রাস্তায় নামবে জামায়াত ইসলাম, এটি বলছেন তারা দাবি আদায় তাদের, তাও বলেছে। ওই একজন শিক্ষার্থীকে প্রশ্ন করেছিল ইন্টারভিউ বোর্ডে যে আপনি কি রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়েছেন, সে উত্তর দিয়েছে যে না, সিলেবাসের নানা রকমের কাজ কার্যক্রম শেষ হয়নি বলে শেষের দিকের কবিতাগুলো আমি পড়িনি, তবে রবীন্দ্রনাথের প্রথম দিকের কবিতাগুলো আমি পড়েছি। বিষয়টা সেরকম হয়েছে আর কি, যে হঠাৎ কথা নাই বার্তা নাই কিন্তু পিয়ার পদ্ধতি। আরে ভাই, পিয়ার পদ্ধতিটা কি? আমরা তো সাধারণ ভোটাররা ইভিএম এর মতো টেকনিক্যাল জিনিস বুঝতে তাদের কষ্ট হয়, দেরি হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট সুচারুরূপে হয় না, এই কারণে ইভিএমটাকে বাদ দেওয়া হলো। সেখানে পিয়ার পদ্ধতি তো আরো অনেক জটিল বিশ্লেষণের অপেক্ষা রাখে। এক কথায় যদি বলি যে আপনি কি বলে কে একজন লিখেছেন দেখলাম সোশ্যাল মিডিয়ায়, যে ভোট দেবেন সন্দ্বীপে, গণনা হবে মালদ্বীপে। তো এটা তো কোনো কথা না, মানুষ জানতে পারবে না তার প্রতিনিধি কে, তার দরজায় গিয়ে টোকা দিতে পারবে কিনা, তাকে যখন তখন বিরক্ত করতে পারবে কিনা, আমাদের এই কাজটা হলো না কেন, আমাদের এখানে এই বরাদ্দটা কোথায় গেল, এইটা না জানা পর্যন্ত মানুষ কেন যাবে ভোট কেন্দ্রে? শুধু মার্কার উপরে ভোট তো আর হবে না। শুধু মার্কার উপরে যদি ভোট হতো তাহলে নৌকার যে জয়গান ছিল এক সময়, একদম কি বলে শেখ হাসিনা নিজে বলেছেন নূহ আলাইহিস সালামের নৌকায় ভোট দিন, ধর্মকেও কাজে লাগিয়েছে এখানে। আবার ওই দুর্গাপূজার মণ্ডপে গিয়ে বলেছেন মা এবার অমুক্তে কি নৌকায় না কিসে করে এসেছেন, সুতরাং আবার অনেক কিছু হবে। তো এইরকম যারা অপব্যবহার করেছেন সেই অপব্যবহারের মতোই ঠিক মানে আমি অতটা খারাপ ভাষায় বলতে চাই না, নতুন একটা উদ্ভাবনী জিনিস নিয়ে এসে ছেড়ে দিল, যেটা এখন পর্যন্ত এই দেশের শিক্ষিত সমাজরা অনেকে এটা বুঝতে সক্ষম নয়। এটা দিয়ে শুধু প্রলম্বিত করার একটা প্রক্রিয়া বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ। ঠিক একই প্রশ্ন করি যে এই পদ্ধতির ব্যাপারে কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতি এ ব্যাপারে এই যে দলগুলো, কয়েকটি দল তারা কিন্তু বলছে যে প্রয়োজনে গণভোট করা হোক, এরকম বিষয়গুলো বলছে। সেই জায়গাটায় আপনারা একমত কিনা, দ্বিমত হলে কেন একটু যদি না, একটা আমি খুব পরিষ্কার করে বলি, এই কথাগুলো আমরা ঐক্যমত্য কমিশনের ঐক্যবদ্ধ মিটিং এ আমি তো প্রথম দিন থেকে মানে যখন সময় সুযোগ হয়েছে পরিষ্কার করে বলেছি যে দেখেন, প্রথমে আমি এই পয়েন্টটা একটু টাচ করে বলি, আমি এই কথাটার মধ্যেই সীমাবদ্ধ থাকি তাহলে ভালো হবে। পিয়ার নিয়ে একটু বক্তব্য না দিলে হচ্ছে না, একটু জানার জন্য বলি। ধরেন আমরা আমাদের পার্টি বা বাম জোট আমরা কিন্তু 1994 সালে আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলি,
গেল এক। জি। আমি খুব সংক্ষেপে বললে পিআর পদ্ধতির সাথে জড়িত কোনটা জানেন? স্থানীয় সরকার নির্বাচন। কারণ স্থানীয় সরকার যদি আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ পুরো উন্নয়নের কেন্দ্রবিন্দু সেখানে করতে পারি, এবং পার্লামেন্ট হবে শুধুমাত্র আইন প্রণয়নকারী সংস্থা, এবং জাতীয় বাজেট অন্য কাজ, তাহলে যদি এই ঢেলে সাজানোর কাজ করতে পারি, তখন জাতীয় সংসদে পিআর এর চিন্তা করা হবে। সেটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি। কিন্তু কথা তো পরিষ্কার, আপনি যে সময় আজকে পিআর এর কথা বলছি, এটা করতে গেলে তো সংবিধান সংশোধন করতে হবে, তাহলে এটা তো আজকের এজেন্ডা না। আজকের এজেন্ডা হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন, এবং যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতে নির্বাচন। সুতরাং কেউ যদি পিআর চায়, কথার কথা বললাম, তাহলে তারা আগামী নির্বাচনে ম্যানিফেস্টো লিখে তার কথা বলুক, তারপরে দেখা যাবে। তাহলে তার আগে এই কথা বলা মানে হচ্ছে বিশেষ উদ্দেশ্য প্রণীত ভাবে। তাও কি আরেকটা আপনাকে একেবারে কংক্রিট উদাহরণ দিই। এটা কি ইসলামী দলগুলো না না, ইসলামী দল আমি পিআর এর বিষয়ে বলেছে বিধায় দলগুলো আপনারা আমি তো আমার দিক থেকেই বললাম, আপনাদের দাবি তো প্রথম ছিল না, আমি তো বললাম স্টিল যদি আমি তাও আরো ভেঙে বলি, আমরা ওই যে বললাম, তার মানে আপনি তো নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমরা এই বিবেচনায় পিআর এর পক্ষে। প্রিন্স ভাই, আপনি পিআর নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ জি, আমি পিআর সম্পর্কে আগে যেটা বললাম, কারণ এটা বড় আলোচনা, তো অন্য কোনো দিন যদি এই ইস্যুতে আলোচনা হয় তখন বলবো। আমি শুধু আরেকটা কথা বলে যাই ওই জায়গায়, তারপরে আমি আসি অন্য পয়েন্টেও। এখনকার প্রেক্ষাপটে দেখেন, এই যে পিআর যেটা, তাহলে আপনি আমার যেটা আমরা যা ডিমান্ড করি তাতেও স্থানীয় সরকার শক্তিশালী করার সাথে জড়িত। তারপর আমাদের ডিমান্ডে আমরা বলেছি, এটা আগের কথা বলছি, যেটা আমি বলছি এই সময় কিন্তু রেলিভেন্ট নেই, এই সময় হচ্ছে ইলেকশনটা জরুরি, নেক্সট পার্লামেন্ট কি করবে তখন আমরা ফাইট করব তাদের সাথে। সুতরাং আগে এটা করা মানে এই নির্বাচনকে ঝুলাই দেওয়া। তবু যেমন আমরাও এখানে বলেছিলাম যে বাংলাদেশের মতো দেশে যেহেতু আমাদের জনগণ সেই ঝুলানোর একটু আমি আসি, আপনি যদিও বললেন যে অন্য কোনো মতলব, আমি আসি ঝুলানো আসছি, ওই কথা আমার কথার মধ্যে থাকবে, এই ধারাবাহিকতায় বলি। আমরা কিন্তু তখন বলেছি, আমাদের এই রাইট আপে আছে দেখবেন, যে বাংলাদেশের মতো দেশে এই পিআর যদি চালু করার সুযোগও হয়, তবে একবারেও এটা না করার চিন্তা করা উচিত। কারণ আমাদের দেশের মানুষ অভ্যস্ত তার এলাকার লিডারশিপ দেখতে, তাহলে হয়তো আমরা 50-50 করতে পারি। তার মানে জিনিসটা আলাপ আলোচনা করে যেতে হবে, স্থানীয় সরকারের সাথে জড়িত। এবার আসি ওই যে কথাটা আপনি এখন বলতে চাইলেন, আমি আগের ধারাবাহিকতা বলছি। এই যে ধরুন 23 দিন আমরা সেকেন্ড রাউন্ডে যে আলোচনাগুলো করলাম, প্রথমে 19টা পয়েন্ট, পরে একটা যুক্ত হল পুলিশ বিষয়ক 20টা। এটার মধ্যে তো পিআর এজেন্ডাই না রে ভাই, এখানে গণভোট এজেন্ডাই না, গণপরিষদ এজেন্ডাই না, তাহলে হঠাৎ করে এই আলোচনা হলো কেন? বরঞ্চ আবার এই আমার কথায় কিছু ভুল হতে পারে, বোঝাবুঝি হতে পারে বলে বলি, এইখানে আনলো শাসনতানে কি বলে পরিবর্তনের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা ধরেন বিএনপি তার 31 দফায় আছে। আমরা সেটার পক্ষে না, আমরা বলেছি বাংলাদেশের মতো দেশে এই 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার নেই, 1 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে, আর স্থানীয় সরকার। ঠিক আছে, এটা আমাদের পলিটিক্যাল ডিবেট করবে, এবং এগুলোও করবে কে? এখন তো কেউ করতে পারবে না, করবে নির্বাচিত পার্লামেন্ট। তা সেই বিতর্কে যাই, ওই দ্বিতীয় কক্ষে যে কিভাবে হবে এইটা নিয়ে তখন কেউ কেউ বলেছিল এটা পিআর হোক, আর কেউ কেউ বলেছেন পিআর না। আমরা আমাদের কমিউনিস্ট পার্টি বা আমরা এটার কোনো পার্ট নেইনি এই জন্য, কারণ আমরা দ্বিকক্ষের বিরুদ্ধে। তাহলে আমি বলছি যে এজেন্ডাটা আলোচনায় ছিল না, সেই এজেন্ডাটা এখন আনা কেন, এই কথা যদি কেউ বলে, ওই যে বললাম, আমি মনে করি এই সমস্ত কথা এনে এইটাকে ওই যে যেটা খুবই, উনি একটা খুব মানে আলাল ভাই তো একটু অন্যভাবে কথা বলেন, ভালোই বলছেন, যে আমি বলেছি যে পরিবেশ আইন, উনি তো বললেন যে শিশির বিন্দুও দেখা যাচ্ছে না কখন এইটা হবে ইলেকশনে। যে কাজটা জরুরি এটা মনে রাখেন, কারণ এখন অলরেডি তো কি আগস্ট মাস চলে যাচ্ছে, সময় হাতে নাই। আমি তো এখনো মনে করি পারলে নির্বাচন আগায় নিয়ে আসা উচিত। আমি সেই যুক্তিগত কেন, সুতরাং এইখানে অন্য প্রশ্ন, মানে একটা পার্লামেন্ট নির্বাচন যে ধারায় আছে করি, আমরা যার যার মত আমাদের নির্বাচন ইস্তেহারে বলবো, এবং জনগণ যেটা গ্রহণ করবে সেই দিকে আমি যাব। অনেক ধন্যবাদ আলাল ভাই। আমি আবার একটু এই যে সীমানা নির্ধারণের জায়গায় একটু আসি। সেখানে আমরা দেখলাম যে ইতিমধ্যেই এই সীমানা নির্ধারণের শুনানিতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আপনিও এর আগে একটি এলাকায় ছিলেন, বরিশালের অঞ্চলের বাবুগঞ্জ এবং উজিরপুর ওই আসনের সংসদ সদস্য ছিলেন। সেই আসনটিও আমরা পরে দেখেছি যে পুনর্বিন্যাস করা হয়েছে। এখন যে শুনানি হচ্ছে সে জায়গায় মানে আসলে আপনি পার্লামেন্টারিয়ান ছিলেন, সেখানটা এখন বিরোধগুলো কি নিয়ে হচ্ছে আসলে? সেটি একদম ইসি বলছে যে জনসংখ্যার ভিত্তিতে আসন বিন্যাস হওয়া যে বিষয়গুলো ছিল, আবার কেউ কেউ হয়তো তো আমরা দেখছি যে পর্যালোচনায় এসছে যে তার বেইজ এরিয়া হারিয়ে ফেলছে, সেটি বিবেচনায় এই গন্ডগোলগুলো হচ্ছে। আসলে এক্ষেত্রে
বিএনপির দলীয়ভাবে কি লাভ ক্ষতির কোনো বিষয় আছে, না ব্যক্তিকেন্দ্রিক লাভ ক্ষতিতে এই বিবাদগুলো জড়াচ্ছে? না, এই নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের যে বা সীমানা নির্ধারণ নিয়ে যে আলোচনার শুরুতেই কিন্তু বিএনপি একটি প্রেস রিলিজ দিয়ে এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে যে আপনার এলাকার যদি এই ব্যাপারে কোনো সুপারিশ থাকে সম্ভাব্য প্রার্থীদের, তাহলে আপনারা সেটা বিএনপির জাতীয় পর্যায়ে আমাদেরকে জানান, আমরা এটা নিয়ে আর্গুমেন্ট করব। অনেকে কিন্তু সেইটা দিয়ে ক্ষান্ত হয়েছেন, যেমন আপনি যেমন আমার কথা বললেন, ওখানটাও এইভাবে এখানে আমরা জানিয়ে দিয়েছি সেন্টার পয়েন্টে। এইখান থেকে তারা এটা নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের যে প্রতিনিধি দল আছে তারা আলোচনা করেছেন। কিন্তু আলাদাভাবে ওইখানে গিয়ে চাপ সৃষ্টি করা বা কিছু করা, এটা যার যার নিজের সুবিধাগত অবস্থানের কথা চিন্তা করি তারা করছেন, যারা করছেন আমার মতে। এবং সেখানে সঙ্গত কারণেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা না ঘটলেই ভালো হতো। কারণ রাজনীতিবিদদের উপরে তো সব দায়, এই দেশে প্রশাসনে যারা থাকেন তাদের কিন্তু কোনো দায় নাই। সবচেয়ে বড় দায় হলো রাজনীতিবিদদের, আর যদি কোনো দায় থেকে থাকে এরপরে সেটা আইন শৃঙ্খলা বাহিনীর। এর বাইরে কিন্তু সবাই খুব ফাঁকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো নাকি ফ্যাসিবাদের দোসররা আছে। রিজিত ভাই যে কথাটা বলেছেন, আমি বরং সেই কথাটার সাথে একমত পোষণ করি। স্থানীয় সরকারকে যদি আপনি শক্তিশালী করতে চান, আরো বেশি করতে চান, তাহলে ওই দিকটা জোর দেওয়া উচিত জাতীয় সংসদের পাশাপাশি, যে জাতীয় সংসদ শুধু আইন প্রণয়ন এবং আইন পাশ করার ব্যাপারে থাকবে। এই আইনটা প্রয়োগ করবেন নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এরা মিলে, আইন শৃঙ্খলা বাহিনী মিলে। এটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সংবিধানে যে জিনিসগুলো সবার আগে করা দরকার ছিল সেগুলো না করে এই যে পিআর পদ্ধতি, তারপরে কি গণপরিষদ, এই জিনিসগুলো জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেগুলো নিয়ে ঐক্যমত্য কমিশনও এজেন্ডায় ছিল না। প্রিন্স ভাই যেটা বলেছেন, সেখানে আপনি দেখবেন আমাদের সংবিধানের আর্টিকেল 59-এ বলা আছে লোকাল গভর্নমেন্ট, ইংরেজিতে, বাংলায় বলা আছে স্থানীয় শাসন। মানে হাউ মাচ কন্ট্রাডিক্টরি দেখেন। ওখানে যেহেতু আমাদের সংবিধানের প্রিয়াম্বলে বলা আছে যে বাংলা ভাষায় যেটা থাকবে সেটাই হলো আমাদের কাছে প্রযোজ্য, ইংরেজি ভাষাটা না। তাহলে ইংরেজিতে বলা হলো লোকাল গভর্নমেন্ট, বাংলায় বলা হলো স্থানীয় শাসন। সবার আগে তো সংস্কার দরকার, এটার এই পরিবর্তনটার দরকার। এটা পিআর পদ্ধতির পক্ষে যারা ওকালতি করছেন তারা এইটা কেন বলছেন না যে স্থানীয় শাসন হলো কোত্থেকে? এখনো তো আমরা বলি জেলা প্রশাসক, এখনো বলি বিভাগীয় প্রশাসক। কেন? কিসের প্রশাসক? আমরা ব্রিটিশ আমলে আছে নাকি এখনো? এইগুলো নিয়ে যে আমাদের তরুণ বন্ধুদের কথা বলার দরকার ছিল বেশি, তারা কিন্তু এগুলো বলছেন না। তারা এখন মালয়েশিয়া যাচ্ছেন, চায়না যাচ্ছেন, কিছুদিন পরে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন দাওয়াত পেয়ে, কোথায় কোথায় যাবেন এখন। এগুলো নিয়ে সেসব দেশে আপনারাও নিয়মিতই যান? আমরা তো যাই, আমরা আগে থেকেই যাই সব জায়গায়। তাহলে তাদের ব্যাপারে তো জেলাসি হওয়ার কোনো কথা না। জেলাসের ব্যাপার না। জেলাসের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা সবাই স্বীকার করি যে এই 16-17 বছরের আন্দোলনের স্ফুলিঙ্গটাকে, বিস্ফোরণটা ঘটিয়েছেন এই ছাত্র জনতা এসে, তাদেরকে কিন্তু কৃতিত্বটা আমরা দিয়ে দিচ্ছি। সেই কৃতিত্ব যাদেরকে দিয়ে দিচ্ছি তাদের কাছে তো প্রত্যাশা বেশি থাকবে আমার। আমি তো বিএনপি পরে, আগে তো আমি একজন সাধারণ নাগরিক, সেই হিসাবে তাদের কাছ থেকে তো আমরা কথাগুলো শুনতে চেয়েছি। সেটি কি আপনার ব্যক্তিমত, নাকি এই যে কৃতিত্ব দিচ্ছেন এটি আপনার মানে দলীয়ভাবে কি কৃতিত্ব? না, দলীয়ভাবেও দিচ্ছি, দলীয়ভাবে আমরা দিচ্ছি। কারণ ওদের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আসন বিন্যাস দেখবেন আপনি, যে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি এদেরকে পাশাপাশি বসার সুযোগ দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সাহেব সর্বশেষ মানিক মিয়া অ্যাভিনিউতে যেটা করলেন, সেখানেও আপনি আসন বিন্যাস দেখেন ওইভাবে করা হয়েছে। অর্থাৎ তারা ওই এনসিপি কে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছেন, এই কমিউনিস্ট পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো পুরনো অনেক রাজনৈতিক দলের চেয়ে তাদেরকে অগ্রাধিকারটা বেশি দিচ্ছেন। এটা তো তাদের প্রতি যে আমাদের একটা আগ্রহ এবং ভালোবাসা, সেটার প্রমাণ। সেখান থেকে যাচ্ছেন, তো সেখান থেকে সেই ভালোবাসার লোকদেরও একটা দাবি হচ্ছে যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার যে বিষয়টি, দাবিটি, সেটা নিয়ে আপনাদের চিন্তা কি? আইনি ভিত্তি তো দেয়াই যেতে পারে। আমাদের পক্ষ থেকে তো বলা হয়েছে যে এটা সংবিধানের প্রিয়াম্বেলে কিংবা পরিশিষ্টিতে গিয়ে এটাকে আলাদা একটা তফসিল দিয়ে সংযুক্ত করা হোক, কিন্তু সংবিধানের ধারার মধ্যে না। সংবিধানের ধারার মধ্যে এলে পরে এটা ভবিষ্যতে অনেক রকমের সমস্যার সৃষ্টি করবে, অনেক রকমের। যেমন এই যে এটা কি ডায়লগ হচ্ছে, যারা এটা বলছে তাদের সাথে ডায়লগ হচ্ছে আপনাদের? না, এইটা তো এজেন্ডায় নাই। এর বাইরেও আমরা গত 15 বছর 17 বছর দেখেছি যে আপনারা যারা
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, তারা বিভিন্ন অকেশনে একসাথে টেবিলে বসেছেন, সেমিনার করেছেন। তাহলে এই 1 বছর পার হয়ে গেল, যে বিষয়গুলো অমীমাংসিত আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে বড় দল হিসেবে, অনেকে ভাবছে আপনারা হয়তো রাষ্ট্র পরিচালনায়ও যাবেন, আপনারা কেন অমীমাংসিত বিষয়গুলো দায়িত্ব নিয়ে ডাকছেন না, এই নিয়ে সেমিনার সভা করছেন না? আমরা কিন্তু আবার সেই পুরনো বন্ধুদেরকে নিয়ে আলোচনায় বসেছি, এবং এইবারে বরং এটার মধ্যে আরো নতুনত্ব আছে। ওই লিয়াজো কমিটির মিটিং গুলোতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো আপনাদের আওতা, মানে আপনাদের সমমনা যে দল অথবা আপনাদের জোটভুক্ত যে দলগুলো, সেগুলো জোটে নাই যারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, তাদের সাথে তো আপনারা বসেননি একবার? তাদের সাথে আমরা বসিনি আনুষ্ঠানিকভাবে, কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যেমন আমরা জামাত ইসলামের বন্ধুদেরকে বলেছি যে আপনারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, কিন্তু আপনারাই একমাত্র দল যারা সারা দেশে সবার আগে 300 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। সেক্ষেত্রে যদি তাহলে প্রার্থী ঘোষণা এবং পিয়ার পদ্ধতি সাংঘর্ষিক হয়ে গেল না? এটার মধ্যে কোনটা ঠিক সেটা আপনারা আগে বলুন, এটা আমরা বলেছি তাদের। সেই ফার্স্ট যদি তারা হতে পারে, আপনারা নির্বাচন চেয়েও, মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক ডিসেম্বরে হোক, এটা চেয়েও ডিসেম্বরে যদি হতো তাহলে তার 4 মাস 3 মাস বাকি ছিল। তো আপনাদের প্রার্থীরা আপনারা ঘোষণা করতে পারলেন না কেন? ওরা এত অ্যাডভান্স হয়ে গেল, আপনারা পেছনে। আমরা না, ওরা অ্যাডভান্স হয়ে তো আবার আরেকটা দরজা খোলা রেখেছে, পেছনের দরজা, ওই যে পিয়ার পদ্ধতি। তো এটি তো তাদের পলিসিও হতে পারে, কৌশল তো রাজনীতিতে আছে। আপনাদেরকে কৌশল হিসেবে নির্বাচনের অপ্রস্তুত রাখারও তো তাদের কৌশল। না, আমাদের অপ্রস্তুতের কোনো প্রয়োজন, মানে প্রশ্নই ওঠে না, কারণ আমরা তো 2018 তো নির্বাচন করেছি। ওই রকম একটা জটিল পরিস্থিতির মধ্যে কিন্তু 3 জনের একই এলাকায় 3 জন আপনারা প্রার্থী ডিক্লেয়ার করেছেন। আমি বলছি সেটা আপনাকে, সেখানে কিন্তু এরকম আমরা 3 জন বিকল্প ঠিক করে রেখেছিলাম। এবার হয়তো 5 জন বিকল্প ঠিক রাখতে হবে। বিএনপির মতো একটা বড় দলে একটি এলাকায় 10 জন 15 জন 20 জন প্রার্থী থাকবে, এইটাই তো স্বাভাবিক। আমাদের নতুন আলাল ভাই, সেটি কিন্তু আপনাদের নিন্দুকেরা বলে থাকতেন যে এইটা ছিল মনোনয়ন বাণিজ্যের একটা কৌশল। নিন্দুকেরা তো সব কত কথাই বলবে, নিন্দুকের কথা সিন্ধুকে রেখে দেই আপাতত, কিন্তু বের করার দরকার নেই। কিন্তু সেটি আমলযোগ্য মনে করছেন না। আমি আপনার কাছে একটু আসি প্রিন্স ভাই, তা হচ্ছে যে এই যে জুলাই সনদ এখনো আমরা দেখছি না, কিংবা সংস্কারের যে বিষয়গুলো আপনারা বলছেন যে একটু পিছিয়ে আছে, যদিও নির্বাচনটা চাচ্ছেন, কারণ এখন কোনো আশার একটু নিভু নিভু বলছেন আপনাদের কথায়। সেখান থেকে বিচারের যে বিষয়গুলো, এতগুলো শহীদ হলো, এতজন মানুষ রক্ত দিল, অঙ্গ হারালো, সেখানটায় গতিটা কি একটু স্লো হয়ে যাচ্ছে মনে করেন, নাকি যা হচ্ছে এই যে ট্রাইব্যুনালে অথবা বাইরের আদালতে যা হচ্ছে সেটি ঠিক আছে? না, আমি বিচারের সাথে আমি সনদ নিয়ে একটু কথা বলি। প্রথম বিচার নিয়ে অল্প কথা বলেই বোধহয় যথেষ্ট। কারণ আপনি দেখেন যে আমরা তো শুরুতেই বলেছি যে ওনারা যে কথাগুলো বলেছেন যে বিচার তো ঠিকই 1 নম্বর কাজ, 2 নম্বর হচ্ছে আপনি আমাদের এই যে যতটুকু সংস্কারের নামে ঐক্যমত্য হইতে পারি সেইটা কাজ, আর একটা হচ্ছে নির্বাচন, কিন্তু সবই একই সাথে চলতে হবে। বিচারের ব্যাপারে বরঞ্চ আমি তো দেখেন মামলার নামে যেগুলো হচ্ছে, গণহত্যা মামলা এবং মানুষকে গ্রেপ্তার, এই পুরো ঘটনাই তো পুরো বিচারকেই প্রশ্নবিদ্ধ করছে। এবং আমাদের আইন উপদেষ্টা, যদি আমি ভুল না করে থাকি, বা তারা বলেছিল যে না এরকম হইলেই হুটহাট করে গ্রেপ্তার হবে না, কিন্তু আমরা তো গ্রেপ্তার দেখতে পাচ্ছি। আপনি এই সংকট তো তৈরি করেছে। আর 2টা সংকট একেবারে প্রথম দিন বলেছি, যেটা আপনি তুললেন বলে বলছি, নাহলে বলতাম না হয়তো। আমরা প্রথমে বলেছিলাম বিশেষ ট্রাইব্যুনালে এই বিচারটা করেন দ্রুততার সাথে, কিন্তু এইখানে যে আদালতে বিচার করা শুরু করলো সেটা কিন্তু দেখবেন আগে যুদ্ধাপরাধীদের বিচার ওই আদালত ছিল, প্রশ্নবিদ্ধ থাকলো। বাংলাদেশে কি উকিল আর নাই যারা ওই 71-এর ঘাতকদের উকিল ছিল, তাদেরকে করতে হবে, কিন্তু তারা করছে, কিন্তু এই কথা আমরা প্রথম দিন বলছি, এটা কিন্তু পুরো বিচারকেই প্রশ্নবিদ্ধ করে রাখবে। যাই হোক, কিন্তু তারপরে আমি মনে করি যে বিচারের কাজ আগাচ্ছে, এটা হয়তো আইনজীবীরা আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমরা দ্রুততম সময়ে আমরা এই কাজটা দেখতে চাই, যেটা হচ্ছে। এবার আমি 30 সেকেন্ড একটু যদি এখন সময় আছে না, সনদ নিয়ে যেটা বলছেন, দেখেন আমি এক কথায় উত্তরটা দিই। সনদ নিয়ে আমি দেখছি যে ঐক্যমত্য কমিশনের আলোচনা যারা শুরু করছেন তারাই সংকট তৈরি করছেন। কেন? আমি 3টা কথা বলি। ঐক্যমত্য মানে কি? আমি যদি এটি পরের তাহলে ভালো হয়। যদিও 71-এর যে বিষয়টি বললেন ঘাতকদের, তারা প্রতিনিধি এখন নেই। তাদের এর আগে একাধিকবার এই সেটে বলেছেন যে তাদের তো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিও, শুধু এইটাই যে কোর্ট অবজারভেশন দিয়ে বলেছে ওটা না যে উকিল, আমার কথাটা আমি ওইটা নিয়ে আলোচনা যাচ্ছে না। আমি যে উকিল তাদের ছিল, সেই উকিলকেই যদি আপনি চিফ প্রসিকিউটর করবেন এইখানে বলেন,
তাহলে যে কেউ কোনোদিন কোশ্চেন করবে না? তা দরকার কি ছিল? বাংলাদেশে কি এতই উকিলের অভাব ছিল? আমি সেটাই কোশ্চেন করেছি, সেই পক্ষ থাকলে আমি তো জেনুইন, আমি ওই পক্ষের ব্যাপার না, আমি রাষ্ট্রকে বলছি, আমি কোনো তাদেরকে বলছি না। যে সরকারের উচিত ছিল ভালোভাবে দেখে এটা করা, যাতে এই বিচার যথাযথভাবে হতে হবে, যাতে কেউ কখনো প্রশ্নবিদ্ধ না। অনেক ধন্যবাদ আলাল ভাই, আপনার কাছ থেকে মজ্জেম হোসেন আলাল ভাই। যদিও যুব নেতা হিসেবেই সর্বাধিক সমাদৃত এখনো, সেটি শুনি। সেখান থেকে একটু বিচার নিয়ে আসি, যেটি প্রিন্স ভাই বলছিল যে এই যে হত্যা মামলা জড়ানো হচ্ছে এবং বিশাল একটা বহর নামের তালিকা দেয়া, তো এই যে বিচারের বিষয় শহীদের পরিবার করছে, যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, সবাই তো বিচার চাচ্ছে। আপনি একজন আইনজীবী, আইন প্রণেতাও ছিলেন, সেখান থেকে এই মামলাগুলোর যে জটিলতা দেখছেন, সেই জটিলতা কাটিয়ে সঠিক বিচার পাওয়ার নিশ্চয়তা কতটুকু? না, বিচার আপনি ওইভাবে সামগ্রিকভাবে পুরো ব্যাপারটার বিচার তো এত অল্প সময়ের মধ্যে করতে পারবেন না। জি, এখানে যদি ফ্যাসিবাদের মূল কমান্ডার ইন চিফ যিনি ছিলেন এবং ওনার সাথে যারা কমান্ডাররা ছিলেন, এদের কয়েকজনকে দৃষ্টান্তমূলক কিছু শাস্তি দেওয়া যায় ট্রাইব্যুনালের মাধ্যমে, তাহলে কিন্তু এটা অনেকাংশে পূরণ হবে। কিন্তু ওই যেটা বলেছি যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা বিভিন্ন লোকজন তো এখনো রয়ে গেছে, যারা ফ্যাসিস্টদের কাছ থেকে লাভবান হয়েছে, এখনো সেই লাভের আশায় তারা বিভিন্ন কাজকর্ম করে। সেখানটায় কিন্তু আইন উপদেষ্টা সাহেব বলেছেন, এবং বর্তমান যিনি আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তিনিও বলেছিলেন যে গণহারে এই যে মামলাগুলো হচ্ছে ফ্যাসিস্ট পতিত সরকারের লোকদের বিরুদ্ধে, সেখানে যে গণহারে মামলাগুলো দেওয়া হচ্ছে, যাকে তাকে আমরা যখন তখন গ্রেফতার করব না। কিন্তু এখন তো দেখলাম গ্রেফতার শুরু হয়েছে। এই যে আপনার মাই টিভির নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে, একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি বাকি তার ছেলের সম্পর্কে অতটা জানি না, আফ্রিদি, হ্যাঁ আফ্রিদি, কিন্তু তার বাবা সম্পর্কে তো জানি। একজন সজ্জন মানুষ, সব জায়গায় তার যোগাযোগ ছিল সমাজের সব অংশের সঙ্গে, এবং এই মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে কখনো সে পরিচয় দিত না, সাধারণ মানুষের মধ্যেই চলাফেরা। এই লোকটাকে গ্রেফতার করলেন। এফআইআরটা আমি দেখেছি, একজন আইনজীবী হিসেবে আমাকে ওনারা দেখিয়েছেন, সেখানে নাসিরউদ্দিন সাথীর বাবার নাম নাই, তার যে ঠিকানা দেওয়া আছে যাত্রাবাড়িতে, যাত্রাবাড়িতে তার 14 পুরুষের কেউ কখনো ছিল না। আবার তৌহিদির বাবার নামের উপরে লেখা আছে নাসিরউদ্দিন সাথী, কিন্তু নাসিরউদ্দিনের বাবার কোনো নাম নেই, অজ্ঞাত। এই জিনিসের উপরে রিমান্ডে নেওয়ার কি যুক্তি আছে? এটা আমি একজন মানে আইনঙ্গনের মানুষ হিসেবে আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আলাল ভাই, আপনি দেখেছেন নিশ্চয়ই গত 15 বছরে সে গণমাধ্যমের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। জীবনে কিন্তু যে ফ্যাসিস্টরা গত প্রধানমন্ত্রীর পতিত প্রধানমন্ত্রীর তার যে সংবাদ সম্মেলন সহ শুরু করে কোথাও কিন্তু তিনি কোনোদিন যেতেন না, এটাই দেখে কেউ মনে হয় কোনো প্রুফ দেখাতে পারবে না। না, এটা তো আমি বললাম যে উনি ওই ব্যক্তিত্ব, মানে মিডিয়া ব্যক্তিত্বের চেয়েও সাধারণ মানুষ হিসাবে থাকতে পছন্দ করতেন, এবং ওনার মেলামেশাটা সেই সার্কেলেই ছিল, দেখেছি আমরা। আর এরকম একটা এফআইআর এর উপরে গণহারে যেখানে সবাইকে আসামি করা হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে যাকে তাকে যখন তখন গ্রেফতার করা হবে না, কিন্তু সেটার একটা উল্টো চিত্র তো আমরা দেখলাম এই ক্ষেত্রে। এটা কষ্ট দেয় আর কি, যে আইনের প্রয়োগ তো সবার বেলায় ঠিকভাবে হচ্ছে না। জি, আপনার কাছে ফিরবো। খুব ছোট্ট করে জানতে চাই, তা হচ্ছে যে এই যে বলল যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থেকে গেছে, কিন্তু ইতিমধ্যে এখন কিন্তু এই মুহূর্তে যদি আপনি প্রশাসনের বিভিন্ন জায়গায় যান, সেই প্রশাসনে কিন্তু আগে যারা আওয়ামী ছিল নামের আগে, একদম নিজেকে আওয়ামী জাহির করার জন্য আষ্টে পিষ্টে, তারা কিন্তু আবার এখন নিজেদের ট্যাগ লাগিয়ে সবচেয়ে আওয়ামী বিরোধী হিসেবে, আপনি দেখেছেন কিনা এই পর্যবেক্ষণটা কিভাবে দেখছেন, এবং এটির কোনো আসলে পরিবর্তন সম্ভব? না, আপনি আমাদের যে বাস্তবতার মধ্যে দীর্ঘদিন ধরে আছি, আপনি দ্রুত পরিবর্তন পাবেন না। কারণ একটা সহজ জিনিস, আপনি যদি, আমরা তো এটাকে অনেক জায়গাগুলোকে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারিনি, এবং একজন তিনি একটা প্রাতিষ্ঠানিক লোক হিসাবে দায়িত্ব পালন করবেন সেটা কিন্তু করি নাই। একটা দলের সাথে না থাকলে, অমুক না থাকলে সুবিধা হয়, সুবিধা পাওয়া যেত না, এটা যেমন আছে, আবার অনেকে সুবিধাভোগী হতো। তা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যেটা ঘটেছে, আপনি 2-4 দিনে তার কোনো পরিবর্তন পাওয়া যাবে বলে মনে হয় না, এটা একটু সময় লাগবে। কিন্তু আমরা যদি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারি, এবং যদি অতীতের এই কি বলে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ব্যবস্থায় যেটা গড়ে উঠেছে, ওই ব্যবস্থাটা যদি মধ্যে আমরা একটু গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আসতে পারি, তাহলে হয়তো পরবর্তী একটা সময় যে আমরা এর সংকটের সমাধান করতে পারবো। আর একটা উন্নত সংস্কৃতিরও তৈরি করতে হবে, কিন্তু এটা 2-4 দিনে হবে না। একটা কঠোর আইনের মধ্য দিয়েই
এই জায়গায় যাওয়া দরকার বলে আমাদের কাছে মনে হয়, তাহলে আপনি কিছুটা হয়তো রিলিফ পাবেন। আরেকটি বিষয় প্রিন্স ভাই, তা হচ্ছে যে বাম আন্দোলন যারা করতেন আমরা দেখতাম যে সোচ্চার থাকতেন অন্যায়ের বিরুদ্ধে। আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন বিষয় দেখেছি যে যদি কারোর সাথে মতের অমিল হয় সেটাই কিন্তু আওয়ামী ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে যে ওকে সে ফ্যাসিস্টের দোসর, আওয়ামী দোসর, অথচ যে বলছে সে হয়তো জীবনে বৈষম্য বিরোধী আন্দোলনে সে হয়তো রাজপথে জীবনেও ছিল না, এরকম একটি বিষয় কিন্তু আমরা দেখেছি। এইটা হচ্ছে আপনি যে ক্ষমতা থাকার জন্য বা যাওয়ার জন্য যাই বলেন, সে কিন্তু এই ধরনের কক্ষিগত করে রাখে। আপনি দেখছেন না আগের আমলে কিছু একটা হলে বিএনপি জামাত একটাই তো ছিল, কিছু হলে ওই ট্যাগ ছিল। এখনো এই ধরনের জায়গা আসছে, তার মানে যারা এগুলো করছে, আমি ব্যক্তিগত হয়ে মনে করি এটা কোনো গণতান্ত্রিক আচরণ না। আপনি সংস্কৃতি তো উন্নততর সংস্কৃতি পরের বিষয়, এটা হচ্ছে ব্যক্তিগত বা গোষ্ঠীর লাভালাভটাই প্রধান হয়। এবং এইটা আর একটা ক্ষতি কি হয় জানেন, ওই যে একটু আগে আলাল ভাই বললেন, আমিও বললাম, আমরা চাই প্রকৃত হত্যাকারী, এবং তার উনি যে শব্দটা বললেন খুবই কারেক্টলি বলছেন, কমান্ডার বা প্রধান সারির আগেই আসুক, তারপরে এই ধারাবাহিকতা হলে কিন্তু যেই ক্ষমতায় যাবে সে বিচারের ধারা করবে। কিন্তু আপনি গণহত্যা মামলার নামে এমন কিছু করলেন যা প্রকৃতপক্ষই মামলাকেই দুর্বল করে তুলল। তাহলে আপনি যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসলাম এবং তার শেকড় উল্টে ফেলানোর যে কাজটা করতে হবে, কিন্তু এমন এমন কথা নিয়ে আসলো, মানুষ বিরক্ত হয়ে বললো আরে কথা বললে এইটা হয়, তা কি শুরু হয়েছে, আপনি আসল আলোচনায় থাকতে পারলেন না। সেটা একটা বড় সংকট বলে মনে করি, যার জন্য আমরা বারবার বলছি যে আমরা এখন ধরেন একটা ফ্রি স্টাইলের জামানা চলছে, একটা মব সন্ত্রাসের জামানা চলছে, আমরা একটা ইউটিউব জানা নামে যেটা চলছে। আপনি এর থেকে ফিরে আসতে গেলে ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আসি। একটা ভোট হয়ে গেলেই সব কালপরশু হয়ে যাবে। মবের কথা যেটা বললেন, সেই মব তো শিকার আসলে নানাভাবে হয়, শুধুমাত্র একসাথে জড়ো হয়ে পাঁচজন সেটি তো না। এখন সেই মব কালচার কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, হুমকি ধামকির যে জায়গাগুলো। তাহলে একই রকম যদি অবস্থা হয়, মানুষ কি তাহলে একটু বীতশ্রদ্ধ হয়ে যাবে না? সেই জায়গাটা আসলে কিভাবে রক্ষা হয়ে যাবে না, আমি বলি অলরেডি তো হয়ে গেছে, কিন্তু এবং হয়ে গেছে, তাহলে এইটার রোধ করার অন্যতম দায়িত্ব কাজ ছিল সরকারের। এখন অন্তর্বর্তীকালীন সরকার তারা তো ফেলই করেছে, বরঞ্চ অনেক জায়গায় তাদের মদত আছে বলে অনেকে মনে করে, আমি পুরো সরকার বলছি না, তার কারোর তা সুতরাং তারা তো ফেল করে গেছে, এই জন্য তাদের প্রতি আমরা প্রত্যাশা আর করছি না। আমরা বলতে চাইছি যে একটা গণতান্ত্রিক পরিবেশ আসুক, তাহলে যারা নির্বাচিত হবে আমরা তাদের কাছে বুঝতে। আমি একদম 30 সেকেন্ডে আপনার একটু উত্তর চাই। এই যে গণতান্ত্রিক পরিবেশ আসুক, সবাই দেশের জন্য কাজ করছেন, বাংলাদেশ মনে হয় খুবই ঋতু বৈচিত্র্যের মতো করে প্রচুর ইডিওলজির দল আছে, তো সবাই যদি দেশের বিষয়ে হন, দেশের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আগামীর বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে যারা ছিলেন, সেটি ইসলামিক হোক, অন ইসলামিক হোক, আপনাদের কমিউনিস্ট হোক, তারা কি একমতে থেকে দেশের প্রশ্নে একমতে থাকার কোন সুযোগ কি আসলে দেখবে? মনে রাখেন, শোনেন, দেশ বলতে কি বুঝি আমরা, সেটা আবার বড় দাগের প্রশ্ন। আপনি বাংলাদেশ এই জায়গাটাতে একটা বড় সংকট রয়ে গেছে, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মানা না মানার প্রশ্ন কিন্তু একটা বড় রয়ে গেছে। সুতরাং এই সংকট দ্রুত দূর হবে বলে মনে করি না। কিন্তু আমি ওই কথা বলছি, দেখেন, শুধুমাত্র ভোট গণতন্ত্র দিয়ে সব সমস্যার সমাধান হবে আমরা কমিউনিস্টরা তা মনে করি না। তারপরও পরিষ্কার করে বলি, আপনি গণতন্ত্রের পথে মানুষকে ইনভলভ করে যাওয়ার জন্য ওর থেকে ভালো পথ আর নাই। যদি আমরা ন্যূনতম ওই পথটা করতে পারি, তাহলে দেখবেন আমাদের যে মতপার্থক্য, আমি যদি খুব এমন মতপার্থক্য করলাম যে মিনিমাম এর সাথে অ্যাডজাস্ট করতে পারবো, আমি ছিটকে পড়বো। অনেক ধন্যবাদ। গণতন্ত্রের ধারা আগায় যাবে, এটাই পথ, অন্য কোনো পথ নাই। জি আলাল ভাই, সবাই এখন আসলে ওই যে ঘর পোড়া গরু মেঘ দেখলেই ভয় পায়, বা সেই জায়গাটায় বাংলাদেশের জনগণ তো এই প্রায় 5 দশক অতিবাহিত করলো। আগামী নির্বাচনের পরে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন, তারা সবাইকে মিলে এই নিশ্চয়তাটুকু কি আপনারা দাবিদার দল হিসেবে দিতে পারবেন, যে সবাইকে এক রেখে দেশ এগিয়ে নিয়ে যেতে পারবেন? এবং এই যে সুশাসনের নিশ্চয়তা কিংবা মব কালচার কিংবা ট্যাগ কালচার, এটি কতটুকু দূর করতে পারবেন বা সুশাসন নিশ্চিত করতে পারবেন? না, এগুলো সুনির্দিষ্ট আইনের মাধ্যমে, আপনার ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে গণবিরোধী ধারাগুলো আছে, সেগুলোকে বাদ দিয়ে নতুন অনুষঙ্গ এখানে যোগ করলে অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। এটা হলো এক। আর একটা হলো যে দেশের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে সবার একটা ঐক্যমত থাকতে পারে, যে আমার দেশের সেন্টিটি, জি, আমার দেশের সভরেন্টি, এটার ব্যাপারে কোনো আপোষ নাই, সেটা কিন্তু করা যাবে খুব সহজেই। কিন্তু মতের ভিন্নতা তো থাকবেই ভাই, মতের ভিন্নতা না থাকলে তো গণতন্ত্রের গ্ল্যামারই নষ্ট হয়ে যায়। নিশ্চয়ই গণতন্ত্রের সৌন্দর্যই তো মতের ভিন্ন ভিন্ন মত, কিন্তু রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে আবার সবাইকে একমত হতে হবে। কারণ রাষ্ট্রটা হচ্ছে একটা স্থায়ী সত্তা,
সরকার হচ্ছে একটা অস্থায়ী, 5 বছরের জন্য আসবে, 3 বছরের জন্য আসবে, রাষ্ট্রটা তো থেকে যাবে। সুতরাং রাষ্ট্রটাকে আমাদের স্টেবল করার দায়িত্ব হলো সবার আগে। এই বোধটুকু যাদের আছে তাদের সঙ্গে যে কোনো ব্যাপারে ঐক্য হতে পারে। আমি সবশেষে একটু যেহেতু একটু 1 মিনিট বা 2 মিনিটে জানতে চাই, একদমই দর্শক জানতে চাচ্ছে, তা হচ্ছে যে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিষয়ে একটু যদি বলেন। সেখানে অনেক আলোচনায় এসেছে, বিএনপির পক্ষ থেকে শোকজ নোটিশ এবং পদক্ষেপও নেওয়া হয়েছে। তো উনি তো বর্ষিয়ানো বটে, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বের থেকেও আপনাদের দলীয় সেন্টিমেন্টের বাইরে যে যাওয়া, সেটি আসলে রং মেসেজ দেয় না কর্মীদের? না, রং মেসেজ কর্মীদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রং মেসেজটা যাতে আবার মানে স্থায়ী না হয়, এটার জন্যই তো দল তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া সেটা নিয়েছে। তিনি তো একজন মুক্তিযোদ্ধা, নিশ্চয়ই একজন সিনিয়র পলিটিশিয়ান এবং একজন সিনিয়র আইনজীবীও বটে। তারপরেও তার বিরুদ্ধে সাংগঠনিক যে ব্যবস্থাটা নিয়েছি, এটা তো আমরা নিয়েছি সাধারণ মানুষের প্রত্যাশার দিকে তাকিয়ে। সাধারণ মানুষ যেন বিএনপিকে কোনো রকম ভুল না বোঝে। যদি উনি সরিও বলছেন যে কোনো যদি ওরকম তার কথার মধ্যে ওই ওরকম কোনো বাক্য থাকে, সেটিও তিনি বলেছেন। তো এর আগেও দেখেছি যে বিএনপি 5 আগস্টের পরে এরকম এক ঝাঁক কর্মী সমর্থক যারা দীর্ঘদিন রাজপথে ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং পদধারী। তো এই সিরিয়াল আর কত লম্বা হবে? জাতীয় স্থায়ী কমিটির সদস্যকেও শোকজ করা হয়েছে, জি। আমাদের নীতি নির্ধারণী পর্যায়ের যারা তাদেরকেও শোকজ করা হয়েছে। এটা দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি সমগ্র জাতিকে যে বিএনপির মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র নেই বলে যারা মনে করেন, সেটা ঠিক না। আভ্যন্তরীণ গণতন্ত্র বিএনপিতে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী এখন। না, সেটি আপনার মতের বাইরে গেলে আপনি ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আপনাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটি তো এখনো হতে পারে না। যদিও তারেক রহমান একটা বক্তব্যে বলেছেন যে দীর্ঘদিন দেশই গণতান্ত্রিক অবস্থায় ছিল না, সেই সুযোগ হয়নি, এটি বলেছেন। আসলে তো তাই, আসলেই তাই। আপনি তারেক রহমান সাহেব দেশে ফিরবেন করে কিন্তু অনেকদিন ধরে উনি প্রস্তুতি নিয়ে রেখেছেন। এমনকি উনি এসে কোথায় থাকবেন সে প্রচেষ্টাও আমরা চালিয়েছি। কিন্তু উনি বারবার করে বলছেন যে বিচারিক প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি আসতে পারি না। হয়তো কেউ বলে বসবে যে আমরা বিচার বিভাগকে প্রভাবিত করে বোধহয় এটা খুব তাড়াতাড়ি করলাম। এই যে একটা শ্রদ্ধাবোধ জুডিশিয়ারির প্রতি বা দেশের মানুষের সেন্টিমেন্টের প্রতি, সেটার ব্যাপারেও বিএনপি কতটা সতর্ক আপনি এই একটা উদাহরণ দিয়ে বুঝেন। মানে কবে নাগাদ এই প্রক্রিয়া শেষ হবে আপনারা আশা করছেন? আমরা আশা করছি যে একটি মামলার সর্বোচ্চ পর্যায়ে শুনানি চলছে, এটার জাজমেন্ট হচ্ছে 4 সেপ্টেম্বর। ওই জাজমেন্টের পরে বোঝা যাবে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি যে যার পথে এবং মতে থেকে নিজের মতামত দিলেও দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আর কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।